17 ফেব্রুয়ারি 2026 ঢাকার রাজপথে তখন উৎসবের আমেজ, মানুষ আনন্দমুখর ভিড়ে ঢাকায় ফিরে এসেছে, কিন্তু একই সময় বঙ্গভবনের দরবারে ছিল নিঃশব্দ, গাঢ় নীরবতা। দেশজুড়ে টেলিভিশনের পর্দায় তাকিয়েছিল কোটি মানুষ। সেই মুহূর্তে ইতিহাস রচিত হচ্ছিল। সেই মানুষটিকে, যাকে সরানোর জন্য একসময় ছাত্র জনতা বঙ্গভবনের গেট ভাঙার চেষ্টা করেছিল, আজ দাঁড়ানো হল নতুন যুগের সাক্ষী। কট্টর আওয়ামী লীগের রাজনীতিবিদ মোহাম্মদ শাহাবুদ্দিনের সামনে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন বিএনপির নতুন প্রধানমন্ত্রী। কিন্তু এই রাজনৈতিক নাটকের পেছনের গল্পটি এত সরাসরি নয়। এই দৃশ্যটি তৈরি হওয়ার জন্য 2 বছর আগে পর্দার আড়ালে রচিত হয়েছিল এক জটিল নীল নকশা। এই নীল নকশার কেন্দ্রে ছিল তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন বিএনপি। তাদের উদ্দেশ্য ছিল কেবলই একটি রাজনৈতিক শত্রুকে রক্ষা করা নয়, বরং দেশের নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখা। শাহাবুদ্দিনের রাজনৈতিক জীবন কখনোই সরল ছিল না। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রাষ্ট্রপতি হওয়া এবং পরে বিএনপির ক্ষমতায় আসার আগ পর্যন্ত তার অবস্থান ছিল জটিল। ড ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, তখন বঙ্গভবনের ভেতরে শাহাবুদ্দিন ছিলেন একাকী এবং কোণঠাসা। রাষ্ট্রপতি হিসেবে তার প্রেস উইং বন্ধ করা হয়, বিদেশ থেকে তার ছবি সরিয়ে ফেলা হয় এবং এমনকি তার কাছে সরকারি তথ্য পৌঁছানো বন্ধ রাখা হয়। ড ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়ে উঠছিলেন, কিন্তু বাংলাদেশের ভেতরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছিল নিঃসঙ্গ। স্বাভাবিকভাবেই তখন তার পরিস্থিতি ছিল বিপজ্জনক। রাজপথে উত্তাল ছাত্র বিপ্লবী আন্দোলন ফুলে ফেঁপে উঠছিল। 22 অক্টোবর 2024 সালে হাজার হাজার ছাত্র আন্দোলনকারী বঙ্গভবনের গেটে আক্রমণ চালায়। তারা চেয়েছিল রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিনকে সরানো। স্লোগান উঠছিল, চুপ্পুর পদত্যাগ চাই এবং খুনি হাসিনার দোসরকে বিদায় করো। এই চরম সংকটের মুহূর্তে রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হয় তারেক রহমানের বিএনপি। তাদের লক্ষ্য ছিল এক, রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া হলে সাংবিধানিক অনুযায়ী দেশে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইতিমধ্যে পদত্যাগ করেছিলেন। রাষ্ট্রপতি চলে গেলে দেশে নতুন কাউকে নিয়োগ করার কোনো বৈধ উপায় থাকত না। এই শূন্যতা একটি দীর্ঘমেয়াদী সরকার প্রতিষ্ঠার সুযোগ করে দিত, যা বিএনপির নির্বাচনী স্বপ্নকে দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত করত। বঙ্গভবনের অন্ধকার করিডরে, যেখানে প্রতিটি মুহূর্তে রাজনৈতিক ষড়যন্ত্র রচিত হচ্ছিল, সেখানে তারেক রহমানের দলের নীতিনির্ধারকরা তৈরি করছিলেন একটি সূক্ষ্ম নীল নকশা। 23 অক্টোবর 2024 সালে বিএনপির 3 জন তুখোড় নেতা নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছোটন যমুনা অতিথি ভবনে বৈঠক করেন। বৈঠক শেষে তারা গণমাধ্যমকে জানায় যে রাষ্ট্রপতির পদ শূন্য থাকলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এই রাজনৈতিক হিসেব ছিল নিখুঁত। ছাত্র বিপ্লবীরা আবেগে ভাসছিল, কিন্তু বিএনপি বুঝেছিল যে কোনো আবেগপ্রবণ পদক্ষেপ দেশকে অনির্দিষ্টকালের জন্য নির্বাচনের বাইরে ঠেলে দিতে পারে। তাই তারা রক্ষা করেছিল শাহাবুদ্দিনকে। এটি ছিল এক অভিনব কৌশল, যেখানে রাজনৈতিক সমর্থন এবং সংবিধান রক্ষার ছদ্মবেশে নির্বাচন নিশ্চিত করা হল। শাহাবুদ্দিন নিজেই কালের কণ্ঠকে বলেছেন যে এই সময় তিনি ভালো ছিলেন, কারণ তার পাশে দাঁড়িয়েছিল বিএনপি এবং সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীর 3 প্রধান তাকে আশ্বস্ত করেছিলেন যে তার পরাজয় মানে পুরো সেনাবাহিনীর পরাজয়। এই সমর্থন তাকে বঙ্গভবনে অটল থাকার শক্তি জুগিয়েছিল। এই পুরো পরিস্থিতি পরিচালনা করেছিলেন তারেক রহমান। লন্ডন থেকে তিনি প্রতিটি চাল পর্যবেক্ষণ করছিলেন। তিনি জানতেন, যদি শাহাবুদ্দিনকে সরানো হয়, তাহলে ইউনূস সরকার একটি বিস্তৃত সংস্কার শুরু করতে পারবে, যা বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ দীর্ঘ করবে। তাই বিএনপি তার নেতাদের নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে রাষ্ট্রপতির পদটি অটল রাখতে হবে। শাহাবুদ্দিনের নিজের মুখ থেকে জানা যায়, তারেক রহমানের আন্তরিকতা এবং কৌশল তাকে মুগ্ধ করেছিল। যে নেতার দল গত 15 বছর ধরে তাকে আওয়ামী লীগের দাস বলে অভিহিত করেছিল, সেই নেতার আন্তরিকতা দেখে শাহাবুদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এটি ছিল রাজনৈতিক কৌশল, যা শুধু সংবিধান রক্ষা নয়, বরং নির্বাচনের সরাসরি চাবিকাঠি হিসেবে কাজ করেছিল। এই নীল নকশার অন্যতম মূল উদ্দেশ্য ছিল ইউনূস ফ্যাক্টরকে নিয়ন্ত্রণ করা। ড ইউনূস আন্তর্জাতিকভাবে শক্তিশালী ছিলেন এবং তিনি চাইলে একটি আমূল সংস্কার শুরু করতে পারতেন। কিন্তু বিএনপি চেয়েছিল দ্রুত ক্ষমতা। দ্রুত ক্ষমতার চাবিকাঠি ছিল বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন।
শাহাবুদ্দিন ছিলেন সেই সংবিধানের রক্ষক। তাকে সরালে সংবিধান এবং নির্বাচন উভয়ই বিপন্ন হতো। ড ইউনূসের অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টা ও আইন বিশেষজ্ঞরা শাহাবুদ্দিনকে সরানোর চেষ্টা করেছিলেন। ১৯ অক্টোবর ২০২৪ সালে দৈনিক মানবজমিন পত্রিকায় মতিউর রহমান চৌধুরীর সাক্ষাৎকারে শাহাবুদ্দিন মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এই মন্তব্য রাজনৈতিক মহলে বিস্ফোরণ সৃষ্টি করেছিল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী এবং শপথভঙ্গকারী হিসেবে অভিযুক্ত করেছিলেন। রাজপথে উত্তাল আন্দোলন চলছিল, কিন্তু বিএনপি দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিল। তারা জানত রাষ্ট্রপতিকে অপসারণ করা মানে ছিল সম্ভাব্য গৃহযুদ্ধ এবং রাজনৈতিক বিশৃঙ্খলা। তাই বিএনপি শাহাবুদ্দিনকে রক্ষা করতে বাধ্য হয়েছিল, যা পরে তাদের নির্বাচনী সাফল্য নিশ্চিত করেছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যখন বিএনপি ক্ষমতায় আসে, দেখা যায় যে সেই দিনের রাজনৈতিক কৌশল সফল হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টিকে থাকায় সংবিধান রক্ষা পেয়েছে এবং নির্বাচনের পথ খোলা থাকে। ছাত্র বিপ্লবীরা এবং অন্তর্বর্তী সরকার যা ভেবেছিল তা ব্যর্থ হয়। এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র নেই, আছে কেবল স্বার্থ। তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান এবং রাজনৈতিক কৌশলই আজ বিএনপিকে ক্ষমতার চাবিকাঠি সরবরাহ করেছে। শাহাবুদ্দিনের বীরত্ব এবং রাজনৈতিক ধৈর্য, বিএনপির সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অনড় অবস্থান, এই তিনটি মিলিত কারণে এক রক্তহীন রাজনৈতিক উত্তরণ সম্ভব হয়েছে। এটি কেবল সংবিধান রক্ষা নয়, বরং দেশের নির্বাচনী প্রক্রিয়ার উপর এক অসাধারণ প্রভাব ফেলেছে। শাহাবুদ্দিনের রক্ষা এবং বিএনপির রাজনীতি স্পষ্ট করে দেয় যে বাংলাদেশের রাজনীতিতে বড় সিদ্ধান্তগুলো কখনোই সরল আবেগের দ্বারা পরিচালিত হয় না। এগুলো পরিকল্পিত কৌশল, দীর্ঘমেয়াদী প্রভাব এবং রাজনৈতিক প্রজ্ঞার ফল। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ঘটে যাওয়া এই ঘটনাবলী এক দৃষ্টান্ত, যা আমাদের দেখায় যে ক্ষমতা অর্জনের জন্য কখনো কখনো সবচেয়ে অপ্রিয় নেতাকেও রক্ষা করতে হয়। তারেক রহমানের নীল নকশা ছিল এক রক্তহীন কৌশল, যা শেষ পর্যন্ত বিএনপিকে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে। আজও প্রশ্ন রয়ে গেছে যে এই রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছে, নাকি এটি ছিল শুধু ক্ষমতার জন্য এক সুচিন্তিত খেলা। এই প্রশ্নের উত্তর প্রতিটি সচেতন নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাস আমাদের শেখায় যে রাজনীতি কখনো সরল নয় এবং প্রতিটি চালের পেছনে থাকে গভীর অর্থ, সমঝোতা এবং কৌশল।